আজ আমরা মেজর ডালিমের কয়েকটি বইয়ের আলোকে তৎকালীন সময়ে তাদের অবস্থান, মেজর ডালিম এবং তার সাথীদের সাথে জিয়াউর রহমানের সম্পর্কের অধঃপতন এবং সামগ্রিকভাবে মেজর ডালিম এবং অন্যান্যদের শেষ পরিণতি সম্পর্কে আলোচনা করব। শেখ মুজিবুর রহমানের হত্যার পর সেনাবাহিনীর একটি বড় অংশের কাছে হিরো হয়ে যান মেজর ডালিম, সৈয়দ ফারুকরা। বিশেষ করে জুনিয়র সেনাদের কাছে বেশি জনপ্রিয় ছিলেন তারা। খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হয়ে বঙ্গভবনে যান। ডালিম এবং তার সঙ্গীরা তখন বঙ্গভবনেই থাকত। ওখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসত। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড তখন অনেকটাই ভেঙে পড়েছিল। উল্লেখ্য, সে সময় বড় বড় আর্মি অফিসারদের অধিকাংশই শেখ মুজিবুর রহমানের অনেক কাছের ছিলেন। তাই সে সময়ের সেনাবাহিনী প্রধান শফিউল্লাহকে সরিয়ে শেখ মুজিবুর রহমানের তুলনামূলক কম কাছের মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করে খন্দকার মোস্তাক। অবশ্য বিদ্রোহ করা মেজরদের পরামর্শ ছিল জিয়াউর রহমানের তরফেই। এর প্রধান কারণ হচ্ছে জিয়াউর রহমান যথেষ্ট জনপ্রিয় ছিল সেনাবাহিনীতে। তাছাড়া সে আওয়ামী লীগের গা ঘেঁষা ছিল না। যাই হোক, ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা বিদ্রোহ করেন, জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন, এমনকি খন্দকার মোস্তাককেও পদত্যাগ করান। তখন আত্মরক্ষার কথা ভেবে থাইল্যান্ডে পাড়ি জমান ডালিম ও তার সঙ্গীরা। তবে ৭ নভেম্বর পাল্টা বিদ্রোহ হয়। কর্নেল তাহের এবং আরও কিছু সেনা কর্মকর্তা, যেমন মেজর ডালিমের দাবি মতে মেজর মহিউদ্দিন সহ অনেকের নেতৃত্বে এই বিদ্রোহ হয়। মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্তি পান এবং খালেদ মোশাররফ মারা যান। এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে যদি আপনারা চান। যাই হোক, জিয়াউর রহমান এই বিপ্লবের মাধ্যমে যে মুক্ত হয় সেটা অনেকটা জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং কর্নেল তাহেরের চৌখুসতার জন্যই বলে অনেকে মনে করত। তবে মেজর ডালিমের মতে এর বড় কর্তৃত্ব ছিল তাদের এবং তাদের অনুসারীদের। এক্ষেত্রে আপনারা বইয়ের এখান থেকে লক্ষ্য করুন। দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে পৌঁছে পায়জামা পাঞ্জাবি পরা জিয়া স্বস্তির নিঃশ্বাস নিলেন। তিনি অতি সহজেই বুঝতে পারলেন আগস্ট বিপ্লবের অগ্রণী সেনা পরিষদই ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মূল চালিকা শক্তি। জিয়া যখন তার আত্মবিশ্বাস ফিরে পেলেন তখন মেজর মহিউদ্দিন তাকে অবহিত করল, স্যার, এই বিপ্লবের পরিকল্পনা গৃহীত হয় বঙ্গভবনে আগস্ট বিপ্লবের শীর্ষ নেতাদের সাথে কর্নেল তাহেরের কয়েক দফা বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তের ফলশ্রুতিতেই। প্রকাশিত নেতারা ব্রিগেডিয়ার খায়েদের সাথে আলোচনার পর কৌশলগত কারণে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। যাই হোক, ক্ষমতায় বসেই জিয়াউর রহমান সেনাবাহিনীতে চেইন অব কমান্ড আনার দিকে লক্ষ্য দেন। তাছাড়া দেশে নির্বাচন করার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার দিকে তিনি লক্ষ্য দেন। তার নিজস্ব ভিশন নিয়ে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করা শুরু করেন। এই সময় ডালিম ফারুকদের থাইল্যান্ড থেকে পাঠানো হয় লিবিয়ায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে। কিন্তু তাদের জিয়াউর রহমানের ওপর ক্ষোভ বাড়তে থাকে। তারা আশা করেছিল জিয়াউর রহমান তাদের দেশে এনে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রাখবেন। তৎকালীন সময় জিয়াউর রহমানের কাছের ব্যক্তি নুরুল ইসলাম শিশুয়ের সাথে মেজর ডালিমের কথোপকথন দেখলে ধারণা নিতে পারবেন। শিশুভাই, আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিকল্পিতভাবে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার ফলেই জেনারেল জিয়া আজ ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পেরেছেন। শুধুমাত্র তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নয়। আপনি অবগত আছেন যে যুদ্ধের আবরণে রাজনৈতিকভাবে সচেতন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে ভারত যে সুদূর প্রসারী নীলনকশা প্রণয়ন করেছিল তার বিরোধিতায় এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য সুচিন্তিত নীতি আদর্শের ভিত্তিতে যখন সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল, তখন আজকের জেনারেল জিয়া ভারতীয় এবং প্রবাসী সরকারের চক্ষুশূল হয়ে ডাস্টবিনে ছিলেন নিক্ষিপ্ত। এরপর যদি আমরা ভাবি জেনারেল জিয়া তাদেরকে যে চাচ্ছিল না তখনকার সময় দেশে, তা এই কথা থেকে বোঝা যায়। সেটা আমি জানি না, আমি শুধু সেটাই বলবো যা তিনি বলতে বলেছেন। জিয়া চাচ্ছেন তোমরা এই মুহূর্তে দেশে না ফিরো। তিনি মনে করছেন এতে সামরিক বাহিনীতে আরও একটি বিস্ফোরণ ঘটতে পারে। সেটা হবে দেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। প্রতিবেশী দেশ ভারত তো বাংলাদেশ ঘিরে প্রস্তুত হয়েই আছে ঢুকে পড়ার সুযোগের অপেক্ষায়। তোমাদের এই মুহূর্তে দেশে ফিরে নিলে শুরু হতে পারে একটি ক্ষমতার লড়াই, আর সেই সুযোগই ভারত দখল করে নেবে বাংলাদেশ। এবার আমরা নজর দেই মেজর ডালিম এবং ফারুকের মধ্যে বিভক্তি নিয়ে।
3 নভেম্বর যারা থাইল্যান্ড আশ্রয় নেয় এবং পরবর্তীতে লিবিয়া যান, তাদের মধ্যে দুটি ভাগ হয়ে যায়। একটি গ্রুপে ছিল সৈয়দ ফারুক রহমান এবং তার ভাইরা খন্দকার আব্দুর রশিদ, আর অন্য গ্রুপে ছিল মেজর ডালিম এবং বাকিরা। মূলত তাদের মধ্যে দ্বিধাবিভক্তি হয় কয়েকটি কারণে। থাইল্যান্ড থাকার সময় কাউকে না জানিয়ে দুই ভাইরা নাকি গিয়েছিলেন আমেরিকার এম্বাসিতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য। তাছাড়া লিবিয়ায় থাকা অবস্থায় ব্রিটিশ গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েও হয়েছিল প্রশ্নবিদ্ধ ডালিম এবং তার সঙ্গীদের কাছে। যাই হোক, এখন বোঝার চেষ্টা করি তাদের কে কোথায় ছিল এবং শেষে কি পরিণতি হয়। মোট 12 জন মৃত্যুদণ্ড পায়। এদের মধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 2010 সালে। সৈয়দ ফারুক রহমানকে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ঢাকা থেকে অ্যারেস্ট করে। বদরুল হুদাকে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয় আসামি হিসেবে। মহিউদ্দিন আহমেদ কর্মরত ছিলেন আর্মিতেই, তাকে সেই অবস্থায় অ্যারেস্ট করা হয়। সুলতান শাহরিয়ার রশিদ খান এবং AKM মহিউদ্দিন আহমেদকেও বাংলাদেশ থেকে অ্যারেস্ট করা হয়। 2020 সালে ক্যাপ্টেন মজিদকে ফাঁসি দেওয়া হয়, তিনি কলকাতায় লুকিয়েছিলেন। এছাড়া আব্দুল আজিজ পাশা মারা যান জিম্বাবুয়েতে। খন্দকার আব্দুর রশিদ এবং রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয় নিয়ে আমেরিকাতে আছেন। নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয় নিয়ে কানাডাতে আছেন। এছাড়া মুসলিম উদ্দিনের কোনো খবর নেই। আর মেজর ডালিম চীনে কিছুদিন কূটনৈতিক হিসেবে থাকার পর এক পর্যায়ে কেনিয়ার রাষ্ট্রদূত ছিলেন। 1996 সালে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার পর ধারণা করা হয় বর্তমানে তিনি কেনিয়ার পাসপোর্ট নিয়ে পাকিস্তানে অবস্থান করছেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।